বাংলাদেশের একটা টেকেন ফর গ্রান্টেড একটা সিরিজ, যেটা বাংলাদেশ যাবে হরহামেশা জিতে ফেলবে, সেরকম একটা আত্মবিশ্বাস মনে হয়েছিল আমার কাছে বাংলাদেশের এই জিম্বাবুয়ে সিরিজে। ঘরের মাঠে একটা অ্যাক্সিডেন্ট আমরা দেখেছি, সেখান থেকে আবার জিম্বাবুয়েতে নিজেরা মানে যেখানে যাওয়া হলো জয় উপহার দেওয়ার জন্য, সেখানে কিন্তু জিম্বাবুয়ে কারে কিন্তু 1-0 ইনিংস ব্যবধানে টেস্ট সিরিজ হার। এই হারটা আসলে কি বাংলাদেশের প্রাপ্য ছিল কিনা, আপনার কাছে কি মনে হয়? রিসেন্ট পাস্টে বাংলাদেশ যে কবার জিম্বাবুয়ে ট্যুর করেছে, আপনি প্রতি ক্ষেত্রে দেখবেন যে আমাদের জন্য কিন্তু একটা স্ট্রাগল ছিল। এমন কিন্তু না যে স্ট্রেট ফরওয়ার্ড আমরা গিয়েছি জিম্বাবুয়ের বিরুদ্ধে ক্লিন সুইপ পেয়েছি, এমন না। ইভেন লাস্ট ওডিআই সিরিজ দেখেন আমরা হেরেছি। আর যদি আপনি টেস্ট ম্যাচের পরিসংখ্যানটা দেখেন, সেখানে কিন্তু আমাদের পজিশন খুব একটা ভালো না। ইভেন যখন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম এই প্লেয়ারগুলো ছিল, তখন কিন্তু বাংলাদেশ সিরিজ হেরেছে জিম্বাবুয়ের মাটিতে। ইভেন টেস্ট ম্যাচও হেরেছে, সিরিজ না হারলেও টেস্ট ম্যাচ হেরেছে। সো সেই জায়গা থেকে আমি প্রি ম্যাচ অ্যানালাইসিসে টেস্ট ম্যাচের ক্ষেত্রে কিন্তু বলছিলাম যে বাংলাদেশের জন্য সিরিজটা টাফ হবে। আমার মনে হয় যে টেকেন ফর গ্রান্টেড ছিল না হোয়াট বাংলাদেশ ডিড। দে ট্রাইড দেয়ার বেঞ্চ প্লেয়ার্স বা এক্সট্রা প্লেয়ার যারা রয়েছে পুলে, তাদেরকে একটা সুযোগ দেওয়া হয়েছে এবং এটা আমার মনে হয় করা খুব একটা মন্দ বিষয় হয়নি। নতুন প্লেয়ারদেরকে জায়গা দিতে হবে, তাতে বাংলাদেশ হয়তো টেস্ট ম্যাচ হারতো, কিন্তু যে ওয়েতে আমরা টেস্ট ম্যাচ হেরেছি এটা একটা প্রশ্নের জায়গা রাখে। টেস্ট ম্যাচ হারটা নিয়ে আমার খুব বেশি কথা বলার নেই, কিন্তু আপনি দেখবেন যে দুটো ব্যাটিং ইনিংসে আমাদের ব্যাটারদের অ্যাপ্রোচ বলি বা পরাজয়ের যে মার্জিনটা, এটা একটা প্রশ্নের জায়গা রাখে। আমরা শুরুতে দেখছিলাম যে মিডিয়া যেভাবে জিনিসটাকে প্রেজেন্ট করছে, কিংবা আমরা যেভাবে প্লেয়ারদের অ্যাটমসফিয়ার কিংবা বডি ল্যাঙ্গুয়েজ দেখছিলাম যাওয়ার আগে, সেটা মনে হচ্ছিল যে আমরা যাব, জয় করে চলে আসবো, এরকম একটা অ্যাপ্রোচ ছিল। কিন্তু টেস্ট সিরিজের এই কন্টিনিউটি কিন্তু আমরা ওয়ানডে সিরিজেও দেখেছি। প্রথম দুইটা ওয়ানডেতে খুব বাজেভাবে হার, আমি যদি বলি নিতান্তই। ফার্স্ট ওয়ানডের কথা তো আসলে বলার অপেক্ষা রাখে না, 141 রান তাড়া করতে নেমে 116 রানে অল আউট হয়ে যাওয়া। সেকেন্ডটাতে তাও একটু লড়াই করতে দেখেছি, যেটা হয়তো বাংলাদেশ গ্রিপ থেকেও হেরে গিয়েছে বাংলাদেশ। 247 রানের টার্গেট তাড়া করতে নেমে 234 রানে অল আউট হওয়া, এবং পরবর্তী একদম ক্লিন সুইপ থেকে বাঁচার জন্য হয়তো 199 রানের টার্গেটটাতে বাংলাদেশ থার্ড ওয়ানডেতে জয়লাভ করা। টেস্ট সিরিজের এই সেম কন্টিনিউটি কিন্তু আমরা ওয়ানডে সিরিজেও দেখেছি। এর রিজনটা কি ছিল? আমরা একটা কথা বলে আর কি খুব রিলিফ পাচ্ছিলাম যে আমরা স্পিন বলটা খারাপ খেলি, ফাস্ট বোলিং ভালো খেলি কম্পারেটিভলি। বাট এবার জিম্বাবুয়ে ট্যুরে দেখলাম যে আমরা ফাস্ট বোলিংও ইকুয়ালি হয়তো খারাপ খেলি। সো ট্রু উইকেট না হলে আমাদের ব্যাটাররা কিন্তু আসলে চ্যালেঞ্জ ফেস করছে। টাফ কন্ডিশনে নিজেদেরকে কোপ আপ করা, আমার মনে হয় জায়গাটাতে কাজ করতে হবে বাংলাদেশি ব্যাটারদেরকে। যেটা আমরা আমাদের ঘরোয়া ক্রিকেটে বলছিলাম যে স্পোর্টিং উইকেট প্রিপেয়ার করা, আমার মনে হয় সেই ক্ষেত্রে একটু বেশি ব্যাটিং কন্ডিসিভ উইকেট হয়তো দেওয়া হচ্ছে। যেখানে স্পিন ফ্রেন্ডলি উইকেট ছিল, সেখান থেকে হয়তো আমরা ব্যাটিং কন্ডিসিভ উইকেটটা বেশি পাচ্ছি। কিছু জায়গাতে হয়তো মিরপুরের কাছাকাছি কিছু উইকেট হয়তো থাকতে পারে, যেখানে হয়তো একটু স্ট্রাগল করে ব্যাটসম্যানরা, খুব কম। এবং আপনার ঘরোয়া ক্রিকেটে তো এরকম কোয়ালিটি বোলারসদের সংখ্যাটা কম রিলেটিভলি। আপনি যদি প্রতিটা ঘরোয়া টিমে দেখেন, একজন হয়তো স্ট্রাইক বোলার থাকে, বাট অপোজিট সাইড থেকে প্রেসারটা ধরে রাখার মতো বোলার থাকে না। বাট আপনি যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবেন, আপনার 3 থেকে 4 জন ফাস্ট বোলার যারা অপোনেন্টে খেলবে, প্রত্যেকে কোয়ালিটি বোলার থাকবে। সেই জায়গা একটা স্ট্রাগল হওয়ার থাকে, এবং সেটা বাংলাদেশ করেছে। তো জিম্বাবুয়ের বোলিং অ্যাটাকটা আসলে বাংলাদেশকে বেশ ভুগিয়েছে, পার্টিকুলারলি একটু টল যে ফাস্ট বোলাররা বলটা গুড লেন্থে পিচ করার পরে, এনগারাভার কথা যদি আমি পার্টিকুলারলি বলে থাকি, ইভেন ব্র্যাড ইভান্সও, সেই ক্ষেত্রে ব্যাটসম্যানরা খুব দ্বিধাদ্বন্দ্বে ভুগেছেন যে ফ্রন্ট ফুটে গিয়ে খেলতে হবে নাকি ব্যাক ফুটে গিয়ে খেলতে হবে, স্কোয়ার অফ দ্য উইকেট খেলবেন নাকি ভিতে শট খেলবেন। এই জায়গাগুলো আসলে ব্যাটাররা সিদ্ধান্তহীনতায় বেশ ভুগেছে শট মেকিং দেখে আমার মনে হয়েছে। সো বাংলাদেশকে আসলে যে কোনো চ্যালেঞ্জিং কন্ডিশনে ব্যাটারদেরকে নিজেদেরকে আরও প্রস্তুত করতে হবে। এবং একটা ম্যাচ আমরা জিতেছি, সেখানে কিন্তু আসলে এনগারাভা, মুজরাবানি ছিলেন না, নিউম্যান নিয়ামুরি কেউই ছিলেন না। সেই ক্ষেত্রে আমরা ম্যাচটা জয়লাভ করেছি, তাতেও মানে হোয়াইট ওয়াশটা রক্ষা হয়েছে, এটা একটা পাওনা বলতে পারি। মানে আমরা যদি এই দুইটা সিরিজ নিয়ে কথা বলি, সেক্ষেত্রে আসলে আপনি ভুলগুলা কি ব্যাটসম্যান নাকি বোলার, কাদেরকে আসলে স্পেসিফিক্যালি দোষারোপ করতে চান যে তাদের কারণেই আসলে এই টেস্ট সিরিজ কিংবা টেস্ট অনলি টেস্ট এবং টেস্ট ওয়ানডে সিরিজটা আমরা হেরেছি? দেখেন, যেইভাবে বাংলাদেশ টেস্ট ম্যাচে পারফর্ম করেছে, আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারও যদি তাদের পোটেনশিয়াল অনুযায়ী খেলতো,
তো কেন জানি মনে হয় জিম্বাবুয়ে ম্যাচটা বের করে নিত। জিম্বাবুয়ে আসলে টেস্ট ম্যাচটা খুব ভালো খেলেছে, এটা বাংলাদেশেও তো একটা টেস্ট আমরা জিতে দেখেছি তাদেরকে, তো এটা আমাদেরকে মেনে নিতে হবে আর কি। আপনি যদি ফাস্ট বোলিং এর কথা বলেন এবং ব্যাটিং পয়েন্ট অফ ভিউ থেকে আপনি ব্রায়ান বেনেটের কথা বলতে পারেন, ইনোসেন্ট কায়ার কথা বলতে পারেন, দুর্দান্ত খেলেছে। ইভেন একদম টিল দ্য 11th উইকেট প্রত্যেকটা ব্যাটার কিন্তু নিজেদেরকে অ্যাপ্লাই করেছে, উইকেটটা থ্রো করে দিয়ে আসেনি, যেটা আমাদের ব্যাটাররা করেছে। সো অ্যাপ্লিকেশনটা ছিল জিম্বাবুয়ের পক্ষ থেকে, এবং টেস্ট ম্যাচ জেতার একটা ক্ষুধা সেটা কিন্তু তাদের মধ্যে দেখা গিয়েছে। সো টেস্ট ম্যাচ নিয়ে খুব একটা বেশি কথা বলার নেই, যেহেতু ওয়ান অফ টেস্ট ম্যাচ, এটা 2 ম্যাচের টেস্ট সিরিজ হলে হয়তো আমরা একটা কামব্যাক করার সুযোগ পেতাম। আমাদের যারা ফাস্ট বোলার্স মানে ছিলেন সেখানে, আপনি হাসান মাহমুদের কথা বলেন, এবাদত হোসেনের কথা বলেন, তারা অনেকদিন পর ইনজুরি থেকে ন্যাশনাল সার্কিটে কামব্যাক করেছে। সো পেস বোলিং ইউনিটটাও একটু ঝাপসা মনে হচ্ছিল, যেটা আমরা দেখে থাকি আমাদের মেইন যে অ্যাটাকটা সেইটার সাথে তুলনা করলে। সো সব মিলিয়ে টেস্ট ম্যাচটা আমাদের অনুকূলে যায়নি, কিন্তু আমার ওডিআই সিরিজটা নিয়ে কিছু কথা বলা রয়েছে, পার্টিকুলারলি মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি। পোস্ট ম্যাচ অ্যানালাইসিসে আমি এটা নিয়ে কথা বলেছি, বিশেষ করে ফার্স্ট ওডিআইতে জিম্বাবুয়ে যখন 74-8 ছিল, সেখান থেকে 141 রান করতে অ্যালাউ করা, এখানে তার ক্যাপ্টেন্সিতে বেশ কিছু আমার মনে হয় একটা কনজারভেটিভ অ্যাপ্রোচ আমরা দেখতে পেরেছি। এবং থার্ড ওডিআইতে এটা নিয়ে কেউ কিন্তু কথা বলবে না, কারণ থার্ড ওডিআইতে আমরা জিতেছি, কিন্তু যখন জিম্বাবুয়ের 7ম উইকেটের পতন হলো, ব্র্যাড ইভান্সের সামনে মেহেদী হাসান মিরাজ আবার নিজেকে নিয়ে আসলেন। ওই যে সেই পুরনো টেন্ডেন্সি, একটা উইকেট পড়েছে, আমি যদি একটা ইকোনমিক স্পেল করে দিতে পারি তাহলে আমার জন্য ভালো হয়, কিন্তু এই মেহেদী হাসান মিরাজের ওভারে কিন্তু ব্র্যাড ইভান্স 2 6 1 4 হাঁকান। কোনোভাবে যদি বাংলাদেশ এই ম্যাচটা হারতো তাহলে কিন্তু আবার মিডিয়াতে এটা নিয়ে কথা হতো, যেহেতু ম্যাচটা আমরা বের করে আনতে পেরেছি থ্যাঙ্কস টু জিম্বাবুয়ের মেইন স্ট্রেংথ যে ফাস্ট বোলার রয়েছে বা ম্যাচ করে তারা খেলেনি, না হলে কিন্তু এই যে ব্লান্ডারটা মেহেদী হাসান মিরাজ থার্ড ওডিআইতেও করেছেন, এই যে বাড়তি 50টা রান করা, এটা কিন্তু বাংলাদেশকে ভোগাতো। এবং আমরা ব্র্যাড ইভান্সের কিন্তু দেখেছি যে পরপর লাস্টে 2টা ওয়ানডেতে উনি কিন্তু 50 করেছেন এবং বোলিংয়েও কিন্তু ভালো করেছেন। তো এই জায়গাগুলোতে আমি আরেকটা জিনিস জানতে চাই, তাসকিন আহমেদ কিন্তু বাংলাদেশের স্ট্রাইক বোলার, কিন্তু একদম লাস্টের দিকে উনি কিন্তু আমরা যেটা লাস্ট 2টা ওয়ানডেতে দেখেছি, উনি স্লগ ওভারে কিন্তু প্রচুর রান দিচ্ছেন। এটা আসলে কি এই জায়গা থেকে রিকভার করার কোনো অপশন আছে? অবশ্যই রিকভার করার অপশন আছে। হি নিডস টু বল ইয়র্কার্স, ব্লক হলে বেশি বল করতে হবে, বা অ্যাটলিস্ট ফুলিশ লেন্থে বল করতে হবে, সেটা ফুল টস হতে পারে। বাট রাইট নাও হোয়াট হি ইজ ডুইং, হিজ বোলিং লেন্থ ডেলিভারিজ, এবং ট্রু উইকেটে এখানে কিন্তু আপনার স্লোয়ার বা কাটার উইকেটে ধরবে না, সেক্ষেত্রে ব্যাটসম্যানদের শটগুলো ডিসপ্যাচ করতে অনেক ইজিয়ার হয়েছে। পার্টিকুলারলি ব্র্যাড ইভান্স সেকেন্ড ওডিআইতে যখন সেট ছিলেন, তার জন্য কাজটা করা অনেক সহজ হয়েছে। তাসকিন আহমেদের সেকেন্ড ওডিআই স্পেলটা বলেন, বা কুপার কনলির এগেনস্টে থার্ড ওডিআইতে মিরপুরে ডেথ ওভার্সের দিকে উনি একই রকম লেন্থে বোলিং করেছেন। তো আমার মনে হয় ইটস এ গুড লেন্থ টু বল, যখন আপনি নতুন বলে বল করবেন বা মিড ওভার্সে বল করবেন, এটা খুবই ভালো লেন্থ। বাট যখন ব্যাটসম্যানদের হাতে উইকেট থাকবে, আপনার অপোনেন্ট টিমের হাতে উইকেট থাকবে, তারা চড়াও হওয়ার চেষ্টা করবে, সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনাকে ব্লক হলে বলটা করার অভ্যস্ততা আনতে হবে। ইফ হি ইজ নট ফিট এনাফ টু ডু দিস, আমি জানি উনি কোনো ইনজুরি ক্যারি করছেন কি না, আপনি জেনে থাকবেন ব্লক হলে বল করতে গেলে আপনাকে ফুললি ফিট হতে হবে। ইটস নট অ্যান ইজি জব কন্টিনিউয়াসলি ব্লক হলে বল করে যাওয়া। তো তার যদি এই ধরনের কোনো ঘাটতি থেকে থাকে, তাহলে টিম ম্যানেজমেন্টকে সিদ্ধান্ত নিতে হবে ডেথ ওভার্সে মুস্তাফিজুর রহমানের পাশাপাশি নাহিদ রানা বা কাউকে বোলিংটা দেওয়া, তাসকিন আহমেদকে 45 ওভারের আগে আসলে তার 10 ওভার বোলিং করে নেওয়া। বাট তারপরেও আমি এই 2টো সিরিজ থেকে যদি আমি বলি, হয়তো টেস্ট সিরিজ থেকে পাওয়ার ওরকম কিছু আমি দেখছি না, কিন্তু ওয়ানডে সিরিজে কিন্তু আসলে পাওয়ার অনেক কিছুই আমি দেখছি। যেমন তানজিদ হাসান তামিম কিন্তু সর্বোচ্চ রান সংগ্রহক, এবং উনি কিন্তু এই অবস্থার মধ্যেও কিন্তু ভালো রান করে গেছেন। বাট মজার বিষয় হচ্ছে, ওনার ব্যাপারে না বললেই নয়, 30-20-তে ওনার 6টা ক্যাচ ড্রপ হয়েছে, যেটা কিন্তু কাইন্ড অফ ফান করেই বলছিলেন একটা স্পোর্টস চ্যানেল, যেটা ওয়ার্ল্ড রেকর্ডের মতো একজন ইন্ডিভিজুয়াল ব্যাটসম্যানের 6টা ক্যাচ মিস হওয়া। এবং টোটাল বাংলাদেশের 8টা ক্যাচ মিস হয়েছিল ওই দিন, মানে মিস করেছিল জিম্বাবুয়ানরা, যেখানে আসলে হয়তো ম্যাচের সিনারিও চেঞ্জও হতে পারতো ওই 6টা ক্যাচ ধরার কারণে। তারপরেও আরেক জিনিস যেটা আমি বলি, যে আমাদের প্রাপ্তির কথা যেটা বলছিলাম, সেটা হচ্ছে নাহিদ রানা, ওনার 6 উইকেট প্রাপ্তি, কিংবা শরীফুল বলেন কিংবা আদার্স বোলাররাও কিন্তু ভালো বল করেছেন, যদি ওই না পাওয়ার কষ্ট থেকে আমরা যদি রিডিউস করতে চাই সেক্ষেত্রে। সো একদম যদি সংক্ষেপে এই সিরিজ নিয়ে আপনি কিছু বলতে চান, যে বাংলাদেশের এই জায়গায় ডেভেলপ করা উচিত, কিংবা বাংলাদেশের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে যদি প্রত্যেকটা জায়গায় ডেভেলপমেন্ট দরকার। আমাদের
পজিটিভ সাইড রাইট নাও শুধুমাত্র নাহিদ রানা আপনি যদি বলতে পারেন। ওডিআই ক্রিকেটে মোস্তাফিজুর রহমানকে কিন্তু খুব আহামরি বোলার আমি এখনো বলবো না, টি-20তে উনি ভালো করছেন, বাট আপনি দেখবেন যে মিড ওভার্স উইকেট নেওয়ার ক্ষেত্রে হি ইজ নট ডুইং গুড এনাফ। মোস্তাফিজুর রহমানের কাছ থেকে কিন্তু আমরা মিড ওভার্স উইকেট এক্সপেক্ট করি, সেটা আমরা ওভাবে পাচ্ছি না। আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে দুটো ম্যাচ আমরা জিতেছি ওখানে খেলা কিন্তু শেষ পর্যন্ত যায়নি, সো মোস্তাফিজুর রহমানের ইউটিলিটিটা কিন্তু পরীক্ষা করার সুযোগ পাওয়া যায়নি, এখন তো উনি ইনজুর্ড রয়েছেন। আপনি যদি নাহিদ রানাকে বাদ দেন টিম থেকে, আপনি দেখবেন বোলিং লাইন আপটা খুব ব্লিক মনে হবে, অনেক সাদামাটা মনে হবে। ব্যাটিং অর্ডারের কথা নাই বলি, খুব ডিসমাল পারফরমেন্স। আর স্পিন বোলিং এ রিশাদ হোসেন উনি কিন্তু বোথ উইথ দ্য ব্যাট অ্যান্ড বল স্ট্রাগল করছেন, ব্যাট হাতে কিন্তু আমরা রিশাদ হোসেনের কাছ থেকে কিছুই পাচ্ছি না। উনি যদি সামান্যতম পারফরমেন্সটাও রাখতে পারতেন সেকেন্ড ওডিআইতে, আমরা কিন্তু সিরিজে থাকতাম, হয়তো সিরিজটা জিতে বের হতে পারতাম। তো এটা একটা কনসার্নের জায়গা। নাম্বার 8-এ যদি আপনার তাসকিন আহমেদ বা তানভীর ইসলামের মতো ব্যাটার ব্যাট করতে আসেন, সেই ক্ষেত্রে টেইলটা অনেক লম্বা হয়ে যায়। আধুনিক ক্রিকেটে আপনাকে যদি চালিয়ে খেলতে হয় ফ্রম দ্য গেট গো, শুরু থেকে যদি আপনাকে মার্কাটারি ব্যাটিং করতে হয়, আপনার ব্যাটিং লাইনটা একটু ডিপ হতে হবে, এলস আপনি কারেজটা পাবেন না আসলে খেলার জন্য। যে ব্র্যান্ড অফ ক্রিকেট আমরা এক্সপেক্ট করি মডার্ন ডেজ ক্রিকেটে, সেটা পসিবল না। এখন সেই ক্ষেত্রে তানজিম হাসান সাকিব খুব ভালো অপশন হতে পারেন। আমি জানি না উনি কোথায় আছেন বা তাকে দেখছি না আমরা সার্কিটের আশেপাশে, বড় কোনো ইনজুরি ক্যারি করছেন কিনা এটার খবর নেই, আপডেট নেই আমাদের কাছে, বাট তানজিম হাসান সাকিব কিন্তু খুব ভালো অপশন হতে পারেন এই জাতীয় কন্ডিশনে, যেখানে পেসাররা বাড়তি সুবিধা পায়। বাংলাদেশ চাইলে যদি 4 জন পেসার নিয়ে খেলে, তানজিম হাসান সাকিব অ্যাজ আ ফোর্থ ফাস্ট বোলার দুর্দান্ত একজন অপশন হতে পারেন, এবং ব্যাট হাতে কিন্তু উনি খুব দক্ষ এবং প্রপার টেকনিক্যাল ব্যাটার উনি, ঠিক আছে। মানে যদি আমরা একজন ফাস্ট বোলিং অলরাউন্ডারের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি, সো আমার মনে হয় বাংলাদেশের এই জায়গাটা একটু চিন্তা করার রয়েছে যে অ্যাডিশনাল পেসার এই 3 জনের বাইরে টিমে কাউকে ইনকর্পোরেট করা যায় কিনা, যেহেতু এই ধরনের উইকেটই স্পিনাররা খুব বেশি ইফেক্টিভ হচ্ছেন না। আমরা আশা করি বাংলাদেশ তাদের টি-20 সিরিজে এই ভুলগুলো শুধরে একটা ভালো সিরিজ আমাদেরকে উপহার দিবেন।